প্রিয় দর্শক, আমাদের এবারের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে শাহনাজ ডেইরি ফার্মের উপর। তো চলুন প্রিয় দর্শক, মূল প্রতিবেদনটি দেখে আসি। সুপ্রাচীন কাল থেকে বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে পারিবারিকভাবে দুধের চাহিদা পূরণের লক্ষ্যে স্বল্প পরিসরে গবাদি পশু পালন করে আসছে। প্রায় প্রতিটি বাড়িতেই দু একটি করে দেশি জাতের গাভী পালন লক্ষ্য করা যেত। এছাড়াও গবাদি পশু পালন করে দুধ ও দুগ্ধজাত পণ্য বাজারে বিক্রি করে অনেকেই সংসারের ব্যয়ভার পূরণ করত। কিন্তু আজ সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে প্রাচীন ধ্যান ধারণার। আধুনিক জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষ আজ সুদূর প্রসারী উৎপাদনমুখী কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। এমন একজন ব্যক্তি হলেন চট্টগ্রামের পুটিয়া থানাধীন শিকলবাহা গ্রামের মোহাম্মদ হারুন চৌধুরী। তিনি বাংলাদেশ নৌবাহিনী থেকে অবসর গ্রহণের পর অর্থ উপার্জনের ধারা অব্যাহত রাখতে 1996 সালে মাত্র 5টি গরু নিয়ে তার শাহনাজ ডেইরি ফার্মের কার্যক্রম শুরু করেন। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শাহনাজ ডেইরি ফার্ম ক্রমান্বয়ে উন্নতি সাধন করতে থাকে। ফলশ্রুতিতে ফার্মে এক এক করে গরুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। শাহনাজ ডেইরি ফার্মে বর্তমানে গরুর সংখ্যা মোট 54টি। এর মধ্যে দুধ দেওয়া গাভীর সংখ্যা 18টি, আর এই সকল গাভী থেকে প্রতিদিন গড়ে 180 লিটার দুধ পেয়ে থাকেন, যা বিক্রি করে প্রতিদিন খামারের আনুষঙ্গিক ব্যয় বাদেও মুনাফা অর্জন করছেন। গরুর দৈনিক খাদ্যের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করছেন দানাদার খাদ্য, ধানের কুঁড়া, শুকনা খড়, জার্মানি ঘাস ইত্যাদি। বর্তমানে হারুন চৌধুরী তার খামারে গরুর কাঁচা ঘাসের চাহিদা মেটানোর জন্য 8 বিঘা জমিতে জার্মানি ঘাসের চাষ করেছেন। এছাড়া খামারে খাদ্যের সংকট এড়ানোর জন্য একটি খাদ্য সংরক্ষণ স্টোর রুমও রয়েছে এ খামারে। খামারের সার্বিক পরিচর্যার জন্য কয়েকজন শ্রমিকও নিয়মিত কাজ করছেন শাহনাজ ডেইরি ফার্মে। এর ফলে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। এছাড়া এই খামার থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে গোবর উৎপাদিত হয়, যে গোবর দিয়ে তৈরি করেছেন একটি বায়োগ্যাস প্ল্যান্ট, যেখান থেকে উৎপাদিত গ্যাস দিয়ে চালিত করছেন খামারের ফ্যান, লাইট, পানির পাম্প ছাড়াও মেটাচ্ছেন পরিবারের জ্বালানির চাহিদাও। হারুন চৌধুরী যদি তার খামার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পান, তাহলে আগামী দিনে খামারের পরিধি বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে তার। তাছাড়া তার সফলতা দেখে এলাকার বা পার্শ্ববর্তী এলাকার অনেক যুবক বর্তমানে এই ধরনের খামার স্থাপনে নিজেদেরকে সম্পৃক্ত করছেন, যা বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1997 সালে ইউএসএআইডির একটা প্রজেক্ট এটিডিপি, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি টেকনোলজি ডেভেলপমেন্ট প্রজেক্ট, তারা এই অঞ্চলে আর কি আমরা বাংলাদেশের মধ্যে একটা মডেল ভিলেজ প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিছে। পরে আমরা শিকলবাহাকে তারা মডেল ভিলেজ হিসেবে সিলেকশন করে এবং ওদের আন্ডারে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আমরা এখানে অনেকগুলি ডেয়ারি ফার্ম গড়ে উঠছে, অনেকগুলি বেকার ছেলের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই ফার্ম প্রতিষ্ঠা করার পর থেকে আমি নিজেই খুবই লাভবান হয়েছি। আমাদের এলাকায় একটা বৈশিষ্ট্য দেখবেন, আমরা এই ম্যাক্সিমাম ফার্মে বায়োগ্যাস প্ল্যান্ট আছে। এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে আমরা রান্নাবান্নার কাজ যা আছে সব করতে পারতেছি এবং অনেকে বড় বৃহৎ আকারের প্ল্যান করছে। 2-1টা প্ল্যান হচ্ছে এরকম, যেটা 100 ফ্যামিলিকে গ্যাস সাপ্লাই দিতে পারবে। 450 ডেয়ারি ফার্ম আছে। এখন দুধ উৎপাদন ক্ষমতা হলে প্রায় 50 থেকে 60,000 লিটার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আমরা এখানে যে বিভিন্ন কোম্পানির পাস্তুরাইজ দুধ আসে, এই মিলবিটা এলজিআরডি মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, ওখানে প্রতিষ্ঠিত হয় আজ থেকে 1 বছর আগে। ওরা মূলত শীতলীকরণ কারখানা, ওইটা দুধ ঠান্ডা রাখে। কিন্তু আমরা যেটা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে একটা পূর্ণাঙ্গ পাস্তুরাইজ প্ল্যান করার জন্য, কেননা এই দুধটা শীতল করে এখান থেকে ঢাকা যায়, ঢাকা থেকে আবার পাস্তুরাইজ হয়ে এখানে বাজারজাত হয়। ওখানে মাঝখানে 500 টাকা পার লিটার খরচ পড়ে। যদি পাস্তুরাইজ প্ল্যান না হয়ে পূর্ণাঙ্গ প্ল্যান হয়তো এই 500 টাকা হয়তো এটা কৃষকেরা লাভবান হতো এটার উপর আর কি। তো মূলত বাজারজাতের জন্য এটা বড় সমস্যা। আমাদের এখানে এই খামার যদি আরো সম্প্রসারণ করতে হয়, ঋণের প্রয়োজন আছে, কিন্তু এই কাগজপত্রের বিভিন্ন জটিলতার কারণে কোনো খামারই ঋণ নিতে পারে না। তো ঋণটা যদি সহজলভ্য করে দেয়, তাহলে এখানে আরো ডেভেলপ হইতে আরো অনেকগুলি ডেয়ারি ফার্ম গড়ে উঠত আর কি। প্রিয় দর্শক, আপনিও ক্ষুদ্র বা বৃহৎ পরিসরে ডেয়ারি ফার্ম গড়ে তুলতে পারেন। এতে করে আপনি নিজে যেমন লাভবান হবেন, সেই সাথে এলাকার কিছু বেকার যুবকের বেকারত্ব লাঘবের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে পুঁইশাকের রোগ প্রতিরোধ নিয়ে কৃষি টিপস। প্রিয় কৃষক, আপনার ক্ষেতের পুঁইশাক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তাই কিভাবে তার প্রতিকার করবেন সে বিষয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বাহাদুর মিয়া। তো চলুন তার টিপসটি দেখে আসি। পুঁইশাক আমাদের অতি প্রিয় শাক, বাজারে সবসময় পাওয়া যাচ্ছে এখন, কিন্তু বাজারে গেলে আমরা দেখি পুঁইশাকের একটি মারাত্মক রোগ, যেটা অনেকগুলো লাল দাগে আমরা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রোগটি, যে পাতা পুরোটাই দাগে ভর্তি হয়ে গেছে। এরকম শাক বাজার নিলে অনেকেই কিনতে চাইবে না এবং কৃষক ভাইয়েরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তা আমি কিন্তু এটার দমনের জন্য কোনো ঔষধের কথা বলবো না, কারণ শাক আমরা সরাসরি খাই, এখানে ঔষধ দেওয়া যাবে না। আমি শুধু বলবো যে আপনারা আগামী বছর যখন পুঁইশাক করবেন বেশি করে গোবর এখানে দিবেন, অথবা আমাদের এখানে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়ো পেস্টিসাইড পাওয়া যায়, সেই বায়ো পেস্টিসাইড যদি আপনি ব্যবহার করেন তাহলে এই দাগটি হবে না। এবং যে রাসায়নিক ঔষধ দেওয়ার জন্য যে ক্ষতি হয় আমাদের, সেটার থেকে আমরা রেহাই পেতে পারি। পুঁইশাকের আরেকটি রোগ আছে, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, সেই রোগটি